দর্শক, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তখন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক অনন্য উচ্চতায় উঠেছিল। কিন্তু সেই সম্পর্কটা বালির বাঁধের মতো ধসে পড়তে দেখেছিলাম আমরা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে। সেই মেটিকুলাস ডিজাইনটা ছিল কিভাবে ভারতকে শত্রু বানানো যায় এবং কিভাবে ৭১-এ আমাদের ৩০ লক্ষ প্রাণের, ৩০ লক্ষ মানুষের রক্ত যারা কেড়ে নিয়েছিল, সেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করা যায়। সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে নির্বাচনের পরে। নির্বাচনের আগে থেকেই আমরা লক্ষ্য করছি ভারত বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এবং সেই উন্নয়নের মেসেঞ্জার হিসেবে তারা কাজে লাগাতে চেয়েছে বিএনপিকে, এবং বিএনপি প্রধান তারেক রহমানের সাথে বিভিন্ন রকমের বার্তা আদান প্রদান, সেই ব্যাপারগুলো আমাদেরকে প্রামাণ্য দলিল হিসেবে দেখিয়েছে। যেমন বেগম খালেদা জিয়ার জানাজাতে এস জয়শঙ্কর, ভারতের বিদেশমন্ত্রী, তার ছুটে আসা, বিশেষ বিমান নিয়ে তার ছুটে আসা, প্রধানমন্ত্রীর শোক বার্তা তারেক রহমানকে দেয়া, এরপরে তারেক রহমানের নির্বাচনে বিজয়ের পরে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা, সরকারের শপথ গ্রহণে ভারতের লোকসভার স্পিকারের ছুটে আসা, তারেক রহমানকে চিঠি দেয়া, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। অর্থাৎ ভারত বিএনপির হাত ধরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করছে। তারই ধারাবাহিকতা আমরা এবার দেখলাম। এই ঘটনাগুলো সাধারণত ঘটে কিনা, কিংবা গণমাধ্যমে ফলাও করে প্রচার হয় কিনা, যে একটি দেশের প্রধান আরেকটি দেশের প্রধানকে ঈদের শুভেচ্ছা জানালেন, ঈদের বার্তা পাঠালেন। নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে সনাতন ধর্মের মানুষ, ভারত সনাতন ধর্মের মানুষদের অধ্যুষিত একটা দেশ, পৃথিবীর বৃহত্তম হিন্দু রাষ্ট্র ভারত, সেই রাষ্ট্রের প্রধান হিসেবে নরেন্দ্র মোদী যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, সেটাকে কোনোভাবেই শুধুমাত্র ঈদের শুভেচ্ছার বেড়াজালে আপনি আটকে রাখতে পারবেন না। তেমনটাই ঘটলো এবার। ঈদ উপলক্ষে নরেন্দ্র মোদীর বার্তা তারেক রহমানের কাছে যখন আসলো, তখন এটাকে আপনি আলাদাভাবে দেখতে বাধ্য। চলুন একটু জেনে দেখি কিভাবে আলাদাভাবে এটাকে দেখা যায়। কি বললেন নরেন্দ্র মোদী তারেক রহমানের কাছে পাঠানো বার্তায়? থাকবেন দর্শক। বলছিলাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এটাকে ঈদ শুভেচ্ছা বার্তার শুধুমাত্র ফর্মালিটির মধ্যে যদি আপনি ফেলে দেন, তাহলে আপনি বোধহয় বড় রকমের ভুল করবেন। এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে, আওয়ামী লীগের বহু নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে অবস্থান করছেন। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সরকারের সঙ্গে যে সরকার, এর আগের সরকার, যে সরকার শেখ হাসিনাকে ফেরত চাওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরত দেওয়া, এই ব্যাপারগুলো নিয়ে শুধুমাত্র বাগাড়ম্বর করেছে, ওই লিখিত চিঠি পাঠিয়েছে, কিন্তু কোনো কূটনৈতিক সম্পর্ক জোরদার করেনি। এবং সেই শেখ হাসিনাকে কেন্দ্র করেই বিগত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়েছে, এরকমটা আমরা দেখেছি। সেই দেখার পরিপ্রেক্ষিতে এখন যখন ভারতের অতি আগ্রহ দেখছি তারেক রহমান এবং বিএনপি সম্পর্কে, তখন বুঝে নেওয়াই যায় যে বিএনপি সরকারের বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসা, এটার পেছনে সমর্থন যোগানো, ভারতের একটা বড় সহযোগিতার হাত প্রসারিত করা, এই ব্যাপারগুলো নেপথ্যে ঘটেছে। মানবজমিনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা। বাংলাদেশের গণমাধ্যম তো বটেই, ভারতের গণমাধ্যমও এই খবরগুলো করেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এই বার্তায় নরেন্দ্র মোদী ঈদ উল ফিতর উপলক্ষে তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, মাননীয় ঈদ মোবারক। ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভাতৃপ্রতিম জনগণকে ঈদ উল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানায়। বিগত 1 মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদ উল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা ও প্রার্থনা করি। এই যে অসাধারণ একটা
চিঠি লিখলেন। সেই চিঠিটা একটা দেশের রাষ্ট্রপ্রধান আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে লিখছেন, এভাবে যদি আপনি ন্যারেটিভ দাঁড় করান তাহলে আমার মনে হয় যে সেখানে তথ্যের অনেক খামতি কিংবা ঘাটতি থেকে যায়। যখন শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে এবং তলানিতে পৌঁছানোর মেটিকুলাস ডিজাইনটা প্রফেসর ইউনূস সম্পন্ন করে গেছেন, তখন সেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং এই সরকারের মেয়াদ যখন মাত্র 1 মাস, সেই 1 মাসের মাথায় এই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একেবারে দৃশ্যমান উন্নতির পথে যাওয়া, ভারত বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দিতে চাওয়া, এই ব্যাপারগুলো সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখার কোনো উপায় নেই। তাহলে আপনি ভাবতে পারেন, তাহলে কি তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা মধ্যস্থতা হয়ে গেছে, যে মধ্যস্থতায় অন্যতম একটা এজেন্ডা শেখ হাসিনা? শেখ হাসিনাকে কি তাহলে নরেন্দ্র মোদী বাংলাদেশে ফেরত পাঠাচ্ছেন? উত্তর হচ্ছে, আমরা বিশ্বব্যাপী বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করে যেটুকু জানতে পেরেছি কিংবা অনুভব করতে পারছি, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না ভারত, নাম্বার 1। নাম্বার 2, আবার শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে রাজনীতিতে প্রতিষ্ঠিতও করবে না কিংবা করতে চাইবে না এই মুহূর্তে। ভারত এই মুহূর্তে যেটা চাইছে এবং আমেরিকাকে সহ তারা যৌথ প্রয়াসে যেটা চাইছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফেরত আসুক। শেখ হাসিনা যদি আওয়ামী লীগের নেতৃত্ব দিতেও চান, তিনি দেশের বাইরে থেকে, অন্তরালে থেকে দিন, প্রকাশ্যে অন্য কেউ নেতৃত্ব দিক, এবং সেই প্রকাশ্যে অন্য কেউ নেতৃত্বের ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় এগিয়ে আছেন। জয়ের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হোক, সেই ব্যাপারে তারেক রহমানকে রিকোয়েস্ট করা কিংবা কনভিন্স করা, এই ব্যাপারগুলো হয়তো ভারত সরকার করবে শেখ হাসিনার একান্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে। এখন বলতে পারেন যে কদিন পরেই তো লোকসভা নির্বাচন, ভারতের সরকার পরিবর্তন হবে, বিজেপি সরকার থাকবে না, কংগ্রেস সরকার যদি চলে আসে ক্ষমতায়, চলে আসার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? উত্তর হচ্ছে, তাহলে আওয়ামী লীগের জন্য আরও ভালো হবে। কারণ আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে রাজনৈতিক সম্পর্ক, সেই রাজনৈতিক সম্পর্কটা ঐতিহাসিকভাবে মূলত কংগ্রেসের সঙ্গেই সব থেকে মধুর। কারণ ওই ইন্দিরা গান্ধী থেকে শুরু করে বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর যে সম্পর্ক, এরপরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কংগ্রেস আওয়ামী লীগ সম্পর্ক একটা অনন্য উচ্চতায় গিয়েছে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শেখ হাসিনার অভিভাবক হিসেবে কাজ করেছেন, কখনো কখনো এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সুতরাং ভারতে রাজনৈতিক সংকট নেই, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য রাজনৈতিক সংকট নেই। শেখ হাসিনা বরং সফল হয়েছিলেন যে বিজেপির সঙ্গে তাদের সম্পর্ক ছিল না, সেই বিজেপির সঙ্গে তিনি সম্পর্ক উন্নত করেছিলেন। সেই ব্যাপারটা তার একটা বড় সফলতা ছিল। বিজেপির জয়ের পরে বাংলাদেশে দেখেছিলাম শেখ হাসিনার বিপক্ষ শক্তি বাংলাদেশে মিষ্টি বিতরণ করেছিল। সারা বাংলাদেশে মিষ্টির দোকানে মিষ্টি খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু ঘটনাটা উল্টে গিয়েছে কয়েক মাসের মধ্যে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির মাধ্যমে। সুতরাং আমার মনে হয় যে ভারত চাইছে বিএনপির মাধ্যমেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা পুনরুদ্ধার হোক, কিন্তু নেপথ্যে একটা কোনো না কোনো সমঝোতা তো রয়েছে। এবং সেই সমঝোতা কি এটা যে আমরা সম্পর্ক উন্নয়ন করব ঠিকই, কিন্তু বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে, সবাইকে রাজনীতির অধিকার দিতে হবে, এবং সেটা সম্ভবত প্রতিষ্ঠিত হয়ে যাবে সামনে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমেই, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইচ্ছা করলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং তাদেরকে করতে দেয়া হবে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দেশ এবং বিদেশের যত অসংখ্য আমাদের ফলোয়ার, শুভানুধ্যায়ী ওয়েল উইশার, সবাইকে জানাচ্ছি ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা। আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের আজকের আলোচনা আমাদের গত 2 বছরের জমে থাকা একটা সাংঘাতিক বরফ, সেই বরফ গলার খবর নিয়ে। বাংলাদেশের ভারতে নিযুক্ত বাংলাদেশের নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার। এবং এই দেখা করাটা এমন একটা সময় খুব সিগনিফিকেন্ট। বাংলাদেশের সঙ্গে গত ইউনূস সরকারের শেষ দিন পর্যন্ত শুধু সমস্যা বাড়ছিল আর বাড়ছিল। দেখেন কতটা দুইটা সরকারের সদিচ্ছার উপরে একটা পরিবর্তন আসে। ঠিক ইলেকশন হলো, বিএনপি সরকার ক্ষমতা নিল 17 তারিখে, এরপর থেকেই ক্রমাগত সেই সমস্যা কমছে।
মানে কতটা মিরাকেলি শুধু ইউনূস সরকার এই দুইটা দেশের এত কোটি 150-200 কোটি মানুষের মধ্যে কত বড় একটা দেয়াল তৈরি করেছিল একটা লোকের বদমাইশি। একটা লোক ইচ্ছা করে দুইটা দেশের মধ্যে তার সাংঘাতিক রকম একটা দেয়াল তৈরি করে দিল, যে দেয়ালে দুই দেশ সমানে বিচ্ছিন্ন হতে থাকলো। ইউনূস সরকার বিদায় হলো, বাংলাদেশের ভিসা ওপেন হয়ে গেল, ইন্ডিয়া ভিসা দিচ্ছে, বাংলাদেশ ভিসা দিচ্ছে। এখন অনেকেই আবার প্ল্যান করছেন দুদিন বাদে ভারত ঘুরতে যাবেন। এর আগের সময়গুলো যেমন গেছে, এই যে ঈদ, এই ঈদে বাংলাদেশ এবং ভারতের একটা সাংঘাতিক ইন্টারাকশন হতো। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট, সেই নিউ মার্কেট বাংলাদেশের ক্রেতাদের ভরপুর হয়ে থাকতো। বাংলাদেশের মানুষও এই যে এবার যে বাংলাদেশে আমরা যখন কথা বললাম আড়ং নিয়ে বহু আলাপ আলোচনা চলছে, বাংলাদেশে আড়ং এর এবার বাম্পার আড়ং তাদের প্রয়োজনের নর্মাল অন্যান্য বছরের তুলনায় অসংখ্য বেশি প্রোডাকশন করেছে, বিক্রি করেছে। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় কেনাকাটা করতে যেতে পারেনি। এখন এক দৃষ্টিতে হয়তো আপনারা বলবেন যে বাংলাদেশের পয়সা ভারতে যায় নাই, এটা খুব ভালো আছে, কিন্তু ব্যাপারটা কি আসলে তাই? এই দুই দেশের বাণিজ্যের মধ্যে দিয়ে বাংলাদেশের পয়সা যা যেত, ভারতের সাথে ব্যবসা করে বাংলাদেশের কত মানুষ, কত ঘরে ঘরে সব জেলায় কত মানুষ তাদের জীবিকা নির্বাহ করে ভারতের সঙ্গে ব্যবসা করে, ভারতের সঙ্গে কাপড়ের ব্যবসা করে, ভারতের সঙ্গে কসমেটিক্স এর ব্যবসা করে। এইটার কোনো ইয়ত্ত নাই। যাক, এই প্রবলেমগুলো কমা শুরু করেছে এবং বাংলাদেশের জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাই কমিশনের দেখা হওয়া, এর আগে দেখা হলে শত সাবধানতার সাথে কথা বলতো ইন্ডিয়া, এবার নিশ্চয়ই সেই পরিবেশেরও কিছুটা পরিবর্তন হয়েছে। ঢাকা দিল্লির সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলোচনা করেছেন বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে। রিয়াজ হামিদুল্লাহ ইউনূস থাকার সময় অনেকভাবে ইন্ডিয়া থেকে ট্রাই করেছে যাতে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা জোড়া লাগে। ইউনূস যেভাবে চাচ্ছে ঠিক সেই জায়গার কিছুটা যেন বাইরে, অন্তত আমাদের কাছে তাই মনে হতো। শুক্রবার দুপুরে এস জয়শঙ্কর এবং এম রিয়াজ হামিদুল্লাহ নিজেদের এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে তথ্য জানান। এর আগে সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এম রিয়াজ হামিদুল্লাহ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার এক্স পোস্টে লিখেছেন, বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি ছিল আমাদের আলোচনার প্রতিপাদ্য। বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে লিখেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থ এবং অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে সেটা নিশ্চিত করেছি। ভারত যে শুধু এককভাবে বাংলাদেশের ক্ষেত্রে এগিয়ে আসছে সেটা যে না, বাংলাদেশও যে এখন এক স্টেপের জায়গায়, ভারতের এক স্টেপের জায়গায় 2 স্টেপ ফেলছে, সেই খবরগুলো এখন আস্তে আস্তে বাইরে এসছে। দিল্লির একটি কূটনৈতিক সূত্র জানাচ্ছে, আজ বিকেলে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালের সঙ্গে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ সৌজন্য সাক্ষাতে কথা হয়েছে এবং এই কথাগুলো নিশ্চিতভাবেই আপনার বাংলাদেশ সরকার, সেটা যদি বলি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাদের জ্ঞাতসারে এবং তারা যেভাবে সিগন্যাল দিবেন সেই সিগন্যাল অনুযায়ী আগাচ্ছে, এতে কোনো সন্দেহ থাকার কথা না। গত বছর মে মাস থেকে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার হিসেবে রিয়াজ হামিদুল্লাহ দায়িত্ব পালন করছেন। ভারতে কাজ শুরুর পর এই প্রথম তিনি দেশটির মন্ত্রী পর্যায়ে সাক্ষাতের সুযোগ পেলেন। দেখেন, তিনি গত মে মাস থেকে আছেন, আরেক মে মাস আসতে গেছে। শুধু যদি ইউনূস সরকার থাকতো, বেচারা মনে হয় মেয়াদ পার করে চলে আসতো, তারপরে ভারতের কোনো মন্ত্রীর দেখা পেতেন কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। খুব নিশ্চিত করেই বলা যায় একটি নির্বাচিত সরকার আছে বলেই, একটি পলিটিক্যাল দল আছে বলে, এবং ভারত আগে ঘোষণা করে রেখেছিল যে নির্বাচনের পরে তারা বিবেচনা করবে ভারত বাংলাদেশ সম্পর্কে কি মাত্রা আসতে পারে। তারই একটা লক্ষণ দেখা গেছে যে প্রায় বছর পুরানোর পরে আমাদের হাই কমিশনার ভারতের মন্ত্রী পর্যায়ে এবং ডাকসাইটের মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন। অবশ্য গত বছরের আগস্টে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রিয়াজ হামিদুল্লাহ। এদিকে ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে ভারতের সংক্ষিপ্ত সফর করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের আইওরা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মরিশাস যাওয়ার পথে তিনি 8 এপ্রিল দিল্লি সফর করতে পারেন। নিশ্চয়ই খলিলুর রহমানের যাওয়া, এবং এর মধ্যে দিয়ে আমরা নির্বাচনের পরপরই আমরা শুনেছি, বিভিন্ন আলোচনায় শুনেছি, ভারত থেকে সাংবাদিক বন্ধুরা আমাদের জানিয়েছেন যে ভারত সরকার অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং নরেন্দ্র মোদী তিনি তারেক রহমানকে আমন্ত্রণ করতে চান এবং
একটা ট্রেডিশন খুব কাজ করে। যেমন ইউনূসও চেয়েছিল ভারত দিয়ে তার সফর শুরু হোক, ভারত গ্রহণ করেনি। তারেক রহমান পার্শ্ববর্তী শক্তিশালী দেশ, অন্যতম প্রতিবেশী, তার মধ্যে দিয়ে কি তার সফর শুরু করবেন, যেখানে পররাষ্ট্রমন্ত্রীও যাচ্ছেন দিল্লিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।